লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজা মনি পর্ব ৪৫। বদ্ধ গুমট রুম। বান্ধবীর বীভৎস মৃত্যু দেখে ১৫ বছরের কিশোরী মেয়েটা যে নরক যন্ত্রণায় ছটফট করছে, একটু পর তার সাথেও চলবে এমন পাশবিক নির্যাতন। নিজেকে ঠিক রাখতে পারছে না মেয়েটা। কে থাকবে ঠিক যদি কারো সামনে কাউকে বিকৃতভাবে রেপ করে শরীর থেকে কাঁচা মাংস চিবিয়ে খায়, শরীরে তাজা রক্ত দিয়ে সুপার মাংসের টুকরো দিয়ে টেবিল সাজায়। মেয়েটা একপাশে গুটিসুটি হয়ে কাঁপছে, মাথায় এখনো হিজাব বাঁধা, দেখে বোঝা যাচ্ছে কোনো মুসলিম ঘরের সন্তান। পায়ের শব্দে মেয়েটা আরো সিটিয়ে যায়, আতঙ্কে শ্বাস ফেলতেও যেন ভুলে গেছে। জেড মেয়েটার কাছে আসে। একটু আগে রক্তাক্ত স্টিলটা এখন একদম পরিষ্কার হয়ে আছে, কুকুরের মতো জিহ্বা দিয়ে রক্তগুলো চেটে খেয়েছে। আচ্ছা, এই গ্লাসমিনার নামক আইল্যান্ডের পাশবিক নির্যাতনের কথা বাহিরের জগৎ কি জানবে? কোনোদিন কি জানতে পারবে এই নিকৃষ্ট কাজগুলোর কথা? জেডের দুইটা পা এই অবশের মতো কাজ করে, দ্রুত হাঁটতে পারে না সে। এক হাত যে নেই সেই খেয়াল নেই, শরীরের রক্ত বদলাতে হয় কয়েক মাস পর পর, অথচ বিকৃত মস্তিষ্ক এখনো ঠিক হয়নি। দিন দিন যেন আরো উগ্র হয়ে উঠছে। জেড মেয়েটার হিজাবে ধরতেই মেয়েটা কান্না করে ওঠে, আমাকে এমন করো না, খারাপ কাজ এগুলো, আল্লাহ ক্ষমা করবে না তোমাকে, জাহান্নামেও ঠাঁই হবে না তোমার। জেড পৈশাসিকভাবে হেসে উঠে বলে, তোর সৃষ্টিকর্তাকেই তো মানি না আমি, জান্নাত জাহান্নাম মানতে যাব কেন? জেডকে মারার শক্তি কারণ নেই। মেয়েটা সাহস নিয়ে বলে, যে মানুষের মাংস খায় সে কিভাবে বুঝবে নিজের সৃষ্টিকর্তাকে? ভাগ্য ভালো তুমি মুসলিম নও, নহলে পুরো জাতির গায়ে কালিমা মাখাতে। জেড আক্রোশে ফেটে পড়ে। সে কথা বলাটা খুব অপছন্দ করে, আওয়াজ তার একদম সহ্য হয় না। এই কারণে সে কখনো বাইরে যায় না। আওয়াজ শুনলে মস্তিষ্ক অস্বাভাবিক হয়ে যায়। জেড মেয়েটার হিজাব একটানে ছিঁড়ে ফেলে দিয়ে বলে, কথা বলাটা আমার পছন্দ নয়, তুই কি আমার দেখার বিষয় না? বাট এই মুহূর্তে তুই জেডের সম্পত্তি, ২ দিনের যৌনসঙ্গী, তৃতীয় দিনের তৃপ্তির। মেয়েটার হৃদয়টা যেন কেঁপে ওঠে। ছোট্ট মেয়েটা জেডের দিকে তাকিয়ে কান্না করে ওঠে, আমাকে প্রাণে মেরে ফেলো, দোহাই তোমার, আমার সম্মানটুকু নিও না। কি চাই তোমার? আমার শরীরের মাংস, তাই তো? নিজ হাতে কেটে দিচ্ছি তোমাকে, তবুও পায়ে পড়ছি, আমার সম্ভ্রমে হাত দিও না। জেড ঘর কাঁপিয়ে পাশবিকভাবে হেসে ওঠে, হাসতে হাসতে ঘাড় কাত করে তাকায়, লালসার দৃষ্টি দিয়ে বলে, বেশি নয়, মাত্র ২ দিন আমার কামনা মিটাবে, পরে মাংসগুলো ছিঁড়ে খেতে দিও। জেড কোনো মেয়ের সম্ভ্রম কেড়ে না নিয়ে কখনো তার রক্ত নিয়ে উল্লাস করে না, আজকের জন্য মিটাতে দে সুইট হার্ট। মেয়েটা দেওয়ালের সাথে ঘেঁষে পড়ে আরও। জেড টেনে হিঁচড়ে নিয়ে আসে বাচ্চা মেয়েটাকে, স্টিলের উপরে শুয়ে দিয়ে হাতে পায়ে বেল্ট বেঁধে দিতে থাকে। আতঙ্কে মেয়েটার চোখ থেকে যেন পানির পরিবর্তে রক্ত পড়ছে। জেড মেয়েটার শরীরের ঘ্রাণ নিতে থাকে। মেয়েটা চোখ বন্ধ করে বলে, হাজারো মেয়ের বিনাশ তুই করছিস, তোর বিনাশ হবে একটা মেয়ের হাতে। এই আইল্যান্ডের এই গ্লাস মিনারেই তোর এই বিকৃত কাজ বন্ধ হবে, তোর অস্তিত্ব মুছে যাবে, কিন্তু আফসোস তোর ধ্বংসটা নিজ চোখে দেখতে পারবো না। জেড খ্যাপা রাক্ষসের মতো ঝাঁপিয়ে পড়ে মেয়েটার ওপরে, একটানে খুলে ছিঁড়ে ফেলে মেয়েটার সম্ভ্রম, বুকে খামচা ধরে শক্তভাবে। মেয়েটা চিৎকার করতে থাকে। এইভাবে চলতে থাকে পাশবিক নির্যাতন। অ্যানি সেদিনের পর আর নিজের ফোন হাতে নেয় না, মূলত সাহস হয়নি ফোনের স্পর্শ করার। নিজেকে শান্ত করে পুনরায় মোবাইলটা নিয়েছে। ফোন ঘাটাঘাটির মধ্যে একটা নম্বর ভেসে উঠল, যেটা মাই হাজব্যান্ড দিয়ে সেভ করা। অ্যানির কপাল কুঁচকে আসে, সে তো কারো নম্বর সেভ দেয়নি, তাহলে এই নম্বর আসলো কোথা থেকে? নামটা দেখে সন্দেহে চোখ ছোট ছোট করে তাকায় ফোনের স্ক্রিনে। কিছু একটা ভেবে দীর্ঘ শ্বাস ফেলে, মাথায় একটা কুবুদ্ধি আসে। অ্যানি বাঁকা হেসে সোজা কল দেয় এই নম্বরে। নিক হাতের রক্ত পরিষ্কার করে মাত্র টাওয়ালটা হাতে নিয়েছিল, ফোনের রিংটোনে টেবিলের দিকে এগিয়ে যায়, স্ক্রিনে না তাকিয়ে রিসিভ করে ভারী আওয়াজে বলে, দিস ইজ গ্যাংস্টার বস নিক জেব্রান স্পিকিং। অ্যানির বুক কেঁপে ওঠে। এত ভয়ানক আর শক্ত কণ্ঠ কেন এই লোকের? আত্মা পর্যন্ত কাঁপিয়ে তোলার ক্ষমতা রাখে। অ্যানিকে নিশ্চুপ দেখে নিকের মেজাজ তিক্ত হয়ে ওঠে। এত কিসের ইতস্ততা এই রমণীর? নিক চল শক্ত করে ধমকে ওঠে, নিঃশ্বাসের শব্দ শোনানোর জন্য ফোন দিয়েছো? না, আত্মহত্যা করব তাই জানাতে ফোন দিয়েছি। অ্যানির বাক্যটা শুধু একটা বাক্য ছিল না, মনে হচ্ছে গ্যাংস্টার বসের মাথার ওপরে পৃথিবীর সব থেকে উঁচু পাহাড়টা চেপে ধরেছে। রাগে কেঁপে ওঠে পুরো শরীর, চোখ দুইটা লাল হতে থাকে ক্রমশই। ঘন নিঃশ্বাস ছেড়ে বলে, কি বললি তুই? আত্মহত্যা করব? এখন কি দিয়ে করা যায় বলুন তো? নিকের শক্ত ও গভীর গলা ভেসে ওঠে, মরবি ভালো কথা, সব থেকে শক্ত চাবুকটা পাশে রেখে দিস, জানাজা পড়ানোর দরকার নেই।
চাবুকের আঘাতেই শরীর এমনিতে অস্তিত্বহীন হয়ে পড়বে। নিকের অবস্থা অনুমান করে অ্যানি ভয়ে ঢোক গেলে, কি সাইকো এই লোক! ও আত্মহত্যার কথা বলেছে, অথচ এই লোক আটকাচ্ছে না। আটকানো তো দূর থাক, সাথে হুমকি দিচ্ছে। অ্যানি ঠোঁট ভিজিয়ে হেসে বলে, বিষ বানাবো ভাবছি বুঝলেন, এর মধ্যে আইসক্রিম, চকলেট আর আচার মেশাবো। এখন আর কি কি দিব? নিক চোখ বন্ধ করে শ্বাস ফেলে, নিঃশ্বাসটা যেন আটকে এসেছিল। অ্যানির এমন হুট করে ফোন দেওয়াটাই কপাল কুঁচকে আসে। ঠোঁট কামড়ে ধরে বলে, একটা গুরুত্বপূর্ণ জিনিস মিশাতে পারো? অ্যানি চোখের পাতা ঝাপটাই, কি সেটা? আমার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যার ভাগ শুধু তুমি পেয়েছো, এখনো পাচ্ছ, বারবার, প্রতিবার। নিকের ইঙ্গিত বুঝতে অ্যানি খেপে যায়। ঠাডা পড়ুক আপনার এই বেজাত মুখের ওপর। অ্যানি ফোনটা কাটতে যাচ্ছিল, নিকের ধমকে আটকে যায়। আই ওন্ট হ্যাং আপ দ্য ফোন অ্যাট অল। কি বলার জন্য ফোন দিয়েছিলে সেটা বলো। বিনা কারণে ফোন দেওয়ার মতো মেয়ে তুমি নও, সেটা যা ভালোভাবেই জানি। অ্যানি ঠোঁট ভেজায়। বিরক্তি হয়েছেন? নিক গ্রীবাদেশ নাড়ালো, সামান্য গম্ভীরতা নিয়ে বলে, একটা আদেশ কর জান, সারা জীবন তোর সামনে বসে থাকতো আমি রাজি। সেখানে ফোন দেখে বিরক্তি হওয়াটা অনেক বড় একটা অপরাধ। ইফ ইউ কুড ফিল জাস্ট হাউ ক্রেজি I become that the sound of your phone's ringtone, it would help a lot, my fucking fool. কারণটা বলো। অ্যানি গলার স্বর নিচু করে বলে, রুমে একা ভালো লাগছে না আর। নিক ভ্রুকুচকে বলে, তাহলে আমি আসছি। অ্যানি চেঁচিয়ে ওঠে, প্রয়োজন নেই। পর মুহূর্তে শান্ত হয়ে বলে, আমি বাইরে কোথাও যেতে চাচ্ছি না, শুধু রুম থেকে বের হয়ে একটু হাঁটতে চাচ্ছি, বাইরে যাব না। এই বিশাল মিনারে আমার হাঁটার জন্য জায়গা অনেক। নিক চোখ ছোট ছোট করে ফেলে, ল্যাপটপের স্ক্রিনে এক তাকায়, এরপর রেড বাটনে চাপ প্রয়োগ করে। অ্যানি রুমে থেকে হালকা কেঁপে ওঠে। মনে হলো মিনারের বাহিরে কিছু একটা শব্দ হয়েছে, তবে শব্দটা তীব্র নয়। জনমানবহীন শূন্য রুমে থেকে এই সামান্য শব্দেও শরীর কাঁপুনি দিয়ে ওঠে। নিক ঠোঁটে ঠোঁট চেপে বলে, এইবার যাও। অ্যানি যেন ভুল শুনল, অবিশ্বাস্য কণ্ঠে বলে, কি বললেন? নিকের ঠান্ডা স্বর। যেতে বলেছি। অ্যানি বিশ্বাস করেও করতে পারছে না, এটা কিছুতেই তার চেনা নিক জেব্রার নয়। তাকে তো বারান্দায়ও যেতে দেয় না, আলো বাতাস শরীরে লাগাতে দেয় না, মেয়ে ছেলে কারো নজরে আসতে দেয় না। তাহলে এই লোক আজ এত ঠান্ডা গলায় অনুমতি কিভাবে দিচ্ছে? অ্যানি যখন গভীর ভাবনায় মগ্ন, তখন কারো ভারী নিঃশ্বাস কানে আসে। ফোনের অপর পাশ থেকে নিকের এমন ঘন ঘন নিঃশ্বাস নেওয়া দেখে ভড়কে যায়। নিক শক্ত গলায় বলে, তুমি কে? অ্যানি হতভম্বের ন্যায় বলে, অ্যানি। আমার কি হও? নিস্তুপ হয়ে যায় অ্যানি। এই প্রশ্নটার উত্তর কি হবে? আসলে এই প্রশ্নের উত্তর অ্যানির ভেতরে জানা নেই। একটা কাগজে সাইন করলে কি বউ হয়ে যায়? তথাকথিত এই বৈধ সম্পর্কের মানে কি, যেখানে বাস্তবিক কোনো সম্পর্ক নেই? যখনই মনে হয় নিক তার স্বামী, তখনই কানে বাজতে থাকে নিকের সেই বাক্যগুলো, রক্ষিতা, জাস্ট রক্ষিতা তুই আমার, 100 কোটি টাকার বিনিময়ে তোকে কেনা হয়েছে। অ্যানি বসে যায় বিছানায়। এই প্রশ্ন আর বাক্যগুলো তাকে পাগল পাগল করে ফেলে। মনে পড়ে যায় পাশবিক নির্যাতনের কথা। পায়ের পাতায় এক নজর তাকায়, যেখানে পুড়ে যাওয়া দাগ আজও ঝলমল করছে। এই পুড়ে যাওয়া দাগগুলো বিবাহের সাক্ষী। জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে কাগজটায় স্বাক্ষর করতে হয়েছিল তাকে। নগ্ন শরীরে একের পর এক চাবুকের আঘাত, প্রতিটি ঘটনা মনে হলেই অ্যানির নিঃশ্বাস বন্ধ হয়ে পড়ে। বাঁচার আগ্রহ হারিয়ে ফেলে সে, চোখ দিয়ে পানি পড়তে থাকে বিরতিহীনভাবে। অ্যানি ঠোঁট কামড়ে ধরে অস্ফুট স্বরে বলে, গন্তব্যহারা এক পথিক আমি, কে হয় আমি আপনার? নিকের কণ্ঠ আরও রুদ্রমুক্তি ধারণ করে। স্ত্রী তুমি আমার বেবিগাল, যার গন্তব্য নিক জেব্রানের কাছে। তার স্ত্রী হওয়ার প্রথম দায়িত্ব স্বামী খেয়েছে কিনা জিজ্ঞাসা করা। জিজ্ঞাসা করেছো তুমি আমাকে? অ্যানি নিকের কথায় নিশ্চুপ হয়ে যায়। কাল কেটে যাওয়া হাতটার কথা মনে পড়ে। অ্যানি তাচ্ছিল্য হেসে বলে, প্রস্টিটিউট ক্লাবে মেয়ে কম পড়েছে বুঝি? ওদের একজনকে বলেন খাইয়ে দিতে। অ্যানি কথাটা বলে নিককে আর কিছু বলার সুযোগ দিল না। এখন একটা বোম ফাটবে, এটা আর বুঝতে বাকি নেই। যা অনুমতি পাওয়ার এইটাই সে পেয়ে গিয়েছে। এখন বাকি সব জাহান্নামে যাক। অ্যানি গলায় ওড়না পেঁচিয়ে নেয়, দরজার সামনে এসে বড় করে শ্বাস নেয়। এরপর দরজাটা খুলে বাহিরে তাকায়, অবাক হয়ে আশেপাশে সব দিকে চোখ বুলায়। আশ্চর্যের বিষয়, একটা গার্ডও নেই, কিন্তু এখানে তো অসংখ্য গার্ড থাকে। কোথায় গেল সব? অ্যানি আর ভাবতে পারল না, সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। সিঁড়ির ঠিক পাশের দিকটায় ভালোভাবে তাকায়। এই দিক দিয়েই সেদিক নিক তাকে একটা টর্চার সেলে নিয়ে গিয়েছিল। কিন্তু সেদিন তো এই দিকে একটা রাস্তা ছিল, আজ দেয়াল হলো কিভাবে? অ্যানির মাথা কাজ করা বন্ধ করে দেয়।
অ্যানির খুব ভালোভাবে মনে আছে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল তখন ঠিক এখানে একটা দরজা ছিল। দরজার বাইরে ছিল বড় বড় সিঁড়ি, মাটির নিচে আছে ধ্বংসলীলা। এটাই তাহলে মাফিয়া গুপ্তঘর, যেখানে সব পাপকর্ম হয়। অ্যানি চারপাশে আবারও নজর রাখে, কোনো কিছু না পেয়ে সামনে এগিয়ে যায়। কিচেনের কাছে গিয়ে দেখে মাঝবয়সী একটা মহিলা। এই মহিলা তাকে প্রতিনিয়ত খাবার দেয়। মহিলাটা অ্যানিকে দেখে অবাক চোখে তাকায়। অ্যানি মুচকি হেসে বলে, আসসালামু আলাইকুম মেলেক খালা, হাউ আর ইউ? মহিলা মেয়েড আশ্চর্য হয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম মা, বাট ইউ আর হিয়ার। মেয়েদের দিকে তাকিয়ে অ্যানির মুখটা মলিন হয়ে ওঠে। এরপরও নিজেকে খুশি দেখিয়ে বলে, আই ওয়াজ লুকিং অ্যাট মিনার আন্ট। মিনারটা দেখছিলাম খালা। মেয়েড যেন অনেক খুশি হলো অ্যানিকে এই প্রথম রুম থেকে বের হতে দেখেছে। অ্যানি মেয়েদের দিকে তাকিয়ে আবারও প্রশ্ন করে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাংলা আন্ট? ইয়েস মাই ডিয়ার। অ্যানি মুচকি হেসে বলে, বা অনেক ভালো। আচ্ছা খালা, আপনি আগে কখনো কাজ করেছেন এখানে? মেয়েড গম্ভীর হয়ে বলে, আসলে মা, আমি প্রথম এখানে। শোনা মতে স্যার মেয়েদের পছন্দ করেন না, আর মায়ের বয়সী মহিলাদের নাকি উনি দু চোখের বিষ মনে করেন। আরিশ স্যার বলেছে আমাকে রাখা হয়েছে আপনার জন্য। অ্যানি সামান্য নড়েচড়ে বসে। মা বয়সী মহিলাদের ঘৃণা করার মানে অ্যানির অজানা নয়। এখনও নিজের মায়ের সাথে সব মায়েদের গুলিয়ে ফেলছে। অ্যানি শান্ত গলায় বলে, আপনি যাননি কখনো ওনার সামনে? সেই সাহস আমার নেই মা। অ্যানি মলিন হেসে বলে, আপনি চিত্রা মাসিকে চেনেন খালা? মেয়ে ড্যানের দিকে আশ্চর্যজনকভাবে তাকিয়ে বলে, তাহলে চিত্রাও তোমার দেখাশোনা করতো? আপনি জানলেন কিভাবে? ও এখানে কাজ করতো তাই চিনি, না হলে এমনিতে কোনো পরিচয় তেমন নেই। দুই একবার পরিচয় হয়েছিল। অ্যানি চোখ বন্ধ করে বলে, চিত্রা মাসি অনেক ভালো একজন মানুষ ছিলেন, অথচ তার মৃত্যুটা ছিল কত নিকৃষ্ট। যাকে আপন ভাবে সেই হারিয়ে যায়, হায় ভাগ্য। অ্যানি কথাগুলো বিড়বিড় করছিল। মেয়ে ড্যানির দিকে তাকিয়ে আছে। এই মুখের সৌন্দর্যে সে বারবার মোহিত হয়ে পড়ে। কতটা কোমল আর মিষ্টি দেখতে এই মেয়ে, মনে হচ্ছে মুখ থেকে মুক্ত ঝরছে। এর সাথে এমন একজন পাপে ভারাক্রান্ত পুরুষের মিলন কিভাবে সম্ভব? মেয়েটা আচমকা বলে ফেলে, তুমি অনেক সুন্দর মা, বিশেষ করে তোমার গালের ডিম্পল দুইটা। চোখের গভীরতাও অনেক ভয়ানক। তোমার মায়ে যে কোনো পুরুষ পড়তে বাধ্য। অ্যানি থমথমে খেয়ে ওঠে প্রথমে, পরবর্তীতে নিজেকে ঠিক রেখে বলে, এই কারণে হয়তো জীবনটা এমন নরকে পরিণত হয়েছে। মেয়েড বুঝতে না পেরে বলে, কিছু বলেছ মা? অ্যানি মলিন হেসে বলে, নাথিং। কিছু খাবে তুমি? অ্যানি কিচেনে রাখা সামগ্রীর দিকে তাকিয়ে বলে, আইসক্রিম আছে আন্টি? মেয়েড মন খারাপ করে বলে, না এইসব তো নেই মা। স্যার কখনো এনেছেন কি না সন্দেহ। তোমার আইসক্রিম পছন্দ? অ্যানি হেসে বলে, একটু বেশি পছন্দ। যখন আমি আমার বাড়িতে ছিলাম তখন একদিন আইসক্রিম না খেলে মনে হতো কতদিন ধরে আইসক্রিম ছুঁয়েও দেখি না, এতটা পছন্দ করি আমি। মেইডও হেসে বলে, অনেক প্রাণবন্ত লাগছে তোমাকে, দেখে ভালো লাগলো। স্যার বাসায় আসলে জানিয়ে দিও। সাথে সাথে অ্যানির মুখটা মলিন হয়ে ওঠে। সামান্য সময়ের জন্য প্রাণবন্ত হয়ে ওঠা রমণীর মুখে আবারও ঘন মেঘ জমে ওঠে। কিচেন থেকে বেরিয়ে যেতে যেতে বলে, অনেক কিছু জীবন থেকে বর্জন করেছি, এটাকেও করে ফেলেছি বহু আগে। চাইতে গেলে অধিকার লাগে। মানুষ তার আপনজনদের কাছে আবদার রাখে, অপরিচিত কারো কাছে নয়। মেয়েট কিছু বলতে পারেনি, তার আগে অ্যানি সরে আসে। মেয়েট তপ্ত শ্বাস ফেলে মিনার থেকে বেরিয়ে যায়। মস্তিষ্কে একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, এখানে থাকা দরজাটা গেল কোথায়? তার স্পষ্ট মনে আছে সব কিছু। অ্যানি এগিয়ে গিয়ে দেওয়ালে হাত রাখে। দেয়াল বললে ভুল হবে, এটা সম্পূর্ণ কাজ যেটা ভালোভাবে স্পর্শ না করলে বোঝা যাবে না। অ্যানি হাত দিয়ে স্লাইড করতে করতে থাকে, শরীরটা এলিয়ে দেয় কাউচের সাথে। বড় বড় নিঃশ্বাস টেনে বলে, কোথায় সেই দরজাটা? অ্যানি সরে আসতেই যাবে, হুট করে থমকে যায় সে। ওই দিনের মতো মাংস কাটার শব্দ পর মুহূর্তে ভেসে আসতে এক মেয়েলি কণ্ঠস্বর কান্না করছে। হ্যাঁ, একটা মেয়ে কান্না করছে। কান্নাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, বাট গুনগুন শব্দ ঠিকই বোঝা যাচ্ছে। অ্যানির গলা শুকিয়ে আসার উপক্রম। একটা মেয়ের কান্নার আওয়াজও যেন মাথা ভনভন করে ওঠে। ওই দিন দেখেছিল কি পাশবিক জায়গা, এক একটা রুম যেন নরকের স্থান। অ্যানি শিউরে ওঠে কিছু একটা ভেবে। কাউচে ধাক্কা দিয়ে চিৎকার করে ওঠে, কে আছে ওই পাশে? মেয়েটাকে কি করছো তোমরা? কাঁদছে কেন ও? ওই পাশ থেকে কান্নার আওয়াজটাও থেমে যায়। অ্যানির পুরো শরীর শিরশির করে ওঠে। আইল্যান্ডে অবস্থিত গ্লাস মিনারটা যেন এই মুহূর্তে নিস্তব্ধ হয়ে আছে। মাথা ভনভন করে উঠছে তার। আবারও ভেসে আসছে একই কণ্ঠ, কান্নার আওয়াজ। একটা কম বয়সী বাচ্চা মেয়ে কাঁদছে। এখন কান্নাটা আরও একটু জোরে ছিল।
মনে হচ্ছে কিছু একটা বলছে, কিন্তু শব্দগুলো অ্যানির কর্ণে প্রবেশ করতে অক্ষম। অ্যানি মুখ চেপে ধরে কান্না করে ওঠে, চোখ দুটো লাল হয়ে উঠেছে রমণীর। তাহলে বুঝতে বাকি নেই, গ্লাসটা দিয়ে সব ঢেকে রাখা হয়েছে। বাইরে এক নিষিদ্ধ দুনিয়া। কি হচ্ছে বর্তমানে ওই দুনিয়ায়? কিসের আওয়াজ আসছে? কাঁদছে কেন মেয়েটা? তাকে কি কোনোভাবে? অ্যানির মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে, চুল শক্ত করে টেনে ধরে বলে, রেপ করা হচ্ছে? এত জঘন্য কেন আপনি, নিক জেব্রান? ফেরাউনের মতো ধ্বংস হোক আপনার। কি করে পারলেন নিজের দুনিয়ায় মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করতে? আপনার মিনারে কেউ বর্বরতা চালাচ্ছে, আর আপনি তার সঙ্গ দিচ্ছেন। কেন আটকাচ্ছেন না? একটা মেয়েকে শেষ করে ফেলছে কেউ। প্লিজ রক্ষা করুন। অ্যানি ছন্নছাড়া হয়ে ধাক্কাতে থাকে কাউচ। চিৎকার করে ওঠে অ্যানি, ছেড়ে দাও ওকে। জানি না ওপাশে কে আছো, প্লিজ এতটা নির্মম হয়েও না। কিন্তু কিছুই হচ্ছে না। গুনগুন করার মধ্যে রমণীর হুটহাট চিৎকারের শব্দ ভেসে আসছে। অ্যানির মাথা ঘুরে আসছে। যখনই কল্পনা করছে কেউ একটা মেয়েকে নিয়ে উল্লাস করছে, তখনই গা গুলিয়ে আসছে। হৃৎপিণ্ডটায় যেন কেউ ছুরি দিয়ে আঘাত করছে। আতঙ্কে অ্যানির পুরো মুখ ঘেমে গিয়েছে। ধবধবে ফর্সা মুখ কেমন যেন লালচে হয়ে উঠেছে। ঘামের সাথে চুলগুলো লেপ্টে গিয়েছে। অ্যানি দৌড়ে যায় কিচেনের কাছে। ভেবেছিল মেড বুঝি এখনো আছে, কিন্তু গিয়ে দেখে কিচেন সম্পূর্ণ ফাঁকা, কেউ নেই কিচেনের চারপাশে। অ্যানির মাথা ঘুরছে, যে কোনো সময় জ্ঞান হারিয়ে পড়ে যাবে সে, এইরকম মনে হচ্ছে। ভয়ানক এই মিনারে সে একা, আর অপর পাশে চলছে এক পাশবিক নির্যাতন। অ্যানি কান্না করতেও ভুলে যায়, আতঙ্কে কাঁপছে ওর পুরো শরীর। শক্ত কিছু খুঁজতে থাকে কাঁচ ভাঙার জন্য, কিন্তু কোথাও কোনো বস্তু নেই। অবশেষে না পেরে একটা কাঠের চেয়ার হাতে তুলে নেয়। একজন অষ্টাদশী রমণীর কাছে একটা চেয়ার অনেকটাই ভারী, তবু অ্যানি হাল ছাড়েনি। বহু কষ্টে অ্যানি চেয়ারটা নিয়ে যায় কাজটার কাছে। উদ্দেশ্য কাউচ ভেঙে সেই নিষিদ্ধ দুনিয়ায় ঢুকবে। জীবন দিয়ে হলো বের করবে সেই মেয়েটাকে। চেয়ারটা নিয়ে দাঁড়াতেই কেউ পেছন থেকে হাতটা চেপে ধরে। অ্যানি বুঝতে পারেনি কে ধরেছে, তবে এইটুকু বুঝেছে কেউ শূন্যে তাকে ভাসিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। চোখ খুলে নিককে দেখে ইচ্ছে করছিল বমি করে দিতে এই মুখে। নিকের মুখ রাগে লাল হয়ে আছে, কিন্তু এতে যেন অ্যানির সামান্য ভয় হচ্ছে না। অ্যানি ছটফট করে চিৎকার করে ওঠে, জালিমের বাচ্চা, ছাড় আমাকে, মেয়েটাকে মেরে ফেলছে। নিক সর্বোচ্চ শক্তি দিয়ে অ্যানির শরীরটাকে বুকের সাথে চেপে ধরে শক্ত গলায় বলে, শান্ত হও। অ্যানির চোখ দিয়ে যেন আগুন পড়ছে। নিক রুমে ঢুকে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। অ্যানিকে বিছানায় ছুঁড়ে ফেলে। অ্যানি বর্তমানে নিজের মধ্যেই নেই। কেমন অস্বাভাবিকভাবে হাঁপাচ্ছে ও। নিক সামনে এগিয়ে আসতে অ্যানি নিকের শার্ট খামচে ধরে কান্না করে ওঠে, যতটুকু মায়া আপনার জন্য জন্মেছিল, সেই মায়াটুকু ধ্বংস হতে দিয়েন না। মেয়েটাকে বাঁচান নিক জেব্রান। নিক শান্ত চোখে তাকায় অ্যানির দিকে। ছন্নছাড়া রমণীর কান্নারত মুখটা দেখে গ্যাংস্টার বস উদগ্রীব হয়ে ওঠে। অ্যানির চোখের পানি দুই হাত দিয়ে মুছে বলে, কান্না করে কি হাল করেছো নিজের? শান্ত হও, কিছু হয়নি। অ্যানি আশ্চর্য হয়ে তাকায় নিকের ধূসর রাঙা চোখে। পর মুহূর্তে হিংস্র বাঘিনীর মতো খেপে ওঠে, এতটা নিকৃষ্ট হবেন না, আল্লাহ সহ্য করবে না, খোদার কসম ধ্বংস হয়ে যাবেন। নিক শান্ত আওয়াজে বলে, ধ্বংস হয়ে যাওয়া মানুষটাকে আবার কি ধ্বংস করবে বেবি গার্ল? অ্যানি কান্নায় ফুঁপিয়ে ওঠে, প্লিজ মেয়েটাকে বাঁচান, এতক্ষণে মরে গিয়েছে হয়তো। অ্যানি মাথা নিচু করেছিল, কথাটা কানে প্রবেশ করতেই ক্ষিপ্ত বাঘিনীর মতো নিকের গালে থাপ্পড় বসায়। নিকের বুঝতে সময় লাগলো। অ্যানি থাপ্পড় দিয়ে নিজের মাথার চুল শক্ত করে চেপে ধরে কান্না করে ওঠে, এত নিকৃষ্ট, এত খারাপ কেন? কেন মেরেছে মেয়েটাকে? নিক নিজে ধৈর্য হারিয়ে ফেলে। নিকের ধৈর্যের শেষ প্রান্তটুকু সেই মুহূর্তে ভেঙে চূর্ণ হয়ে যায়। এতক্ষণ যে রাগটা শৃঙ্খলের মতো তার ভেতরে বন্দী ছিল, তা হঠাৎই মুক্তি পেয়ে হিংস্র বিস্ফোরণের রূপ নিল। তার চোখের দৃষ্টি কঠিন পাথরের মতো জমে ওঠে, যেন সেখানে আর মানবিকতার কোনো অবশিষ্ট ছায়া নেই। চোয়াল শক্ত হয়ে দাঁত কিরমির করে ওঠে, নিঃশ্বাস ভারী আর অনিয়ন্ত্রিত হয়ে উঠল। বুকের ভেতর জমে থাকা আগুন বাতাস খুঁজে পাচ্ছে না। মুহূর্তের মধ্যে তার শরীরী ভাষা বদলে যায়। শান্ত গ্যাংস্টার বসটি মিলিয়ে গিয়ে তার জায়গায় দাঁড়ালো এক অপ্রতিরোধ্য ক্রুদ্ধ সত্তা, যার রাগে শব্দে নয়, নীরবতাই বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। হাত দুটো কেঁপে ওঠে অসহিষ্ণু ক্রোধে। কণ্ঠনালীতে জমে থাকা চিৎকার গলার গভীরে আটকে যায় মুহূর্তেই। এই রাগ যদি মুখে বের হয়, তাহলে এই মুহূর্তে চারপাশ ধ্বংসের সাক্ষী হবে। নিকের রাগ ছিল দাবানলের মতো, কিন্তু যার তাপে চারপাশ পুড়ে ছাই হয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এতক্ষণে সে কেবল একজন মানুষ নয়, সে তার নামের সঙ্গে যুক্ত সেই অন্ধকার ক্ষমতার প্রতিচ্ছবি, একজন গ্যাংস্টার বস।
যার ক্রোধ মানেই আসন্ন সর্বনাশ। নিক আঘাত করল না, শক্তভাবে চেপে ধরে অ্যানির বাহু। অন্য হাত দিয়ে চিবুক টেনে রাগে গর্জে ওঠে, হাউ ডেয়ার ইউ স্লাপ মি, বান্দির বাচ্চা! অ্যানির চোখ দুইটা লাল হয়ে আসে, শক্ত চোখে তাকায় নিকের দিকে, ঘৃণায় কুঁচকে আসে তার মুখ। কোনো কিছু বিবেচনা না করে নিকের মুখে থুতু ছুঁড়ে মারে। নিক সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে, বড় বড় নিঃশ্বাস টেনে আচমকা উন্মাদের মধ্যে চেপে ধরে অ্যানির ঠোঁট। নিজের সমস্ত রাগ উগড়ে দিতে থাকে দন্তের ঘর্ষণে। নিকের উন্মাদনায় এক পাশে হেলে যায়, শ্বাস নিতে পারছে না সে। নিক বিছানায় নিয়ে দুহাত চেপে ধরে শক্তভাবে, এমনভাবে ধরেছে যেন আঙুলের হাড্ডিগুলো ভেঙে যাচ্ছে। অ্যানি ছটফট করতে থাকে শক্ত দেহটার নিচে, শ্বাস ফেলতে পারছে না সে, তীব্র যন্ত্রণায় গুঙিয়ে ওঠে। নিক হুট করে থেমে যায়, কানের কাছে ঠোঁট নিয়ে বলে, তুমি নিজেও জানো না আমার রাগ কি ভয়ঙ্কর। আমি রেগে গেলে তোমাকে রক্তাক্ত করতেও পিছু পা হব না। তার নমুনা তুমি অনেক আগেই দেখেছো। তোমার ঘৃণিত দৃষ্টি আমাকে উন্মাদ করে তোলে ব্লাড রোজ। পুরো সাম্রাজ্য আমি সামলিয়ে উঠি, অথচ এই দৃষ্টি কেন সামলাতে পারছি না। অ্যানি নিঃশ্বাস নিচ্ছে এখনো বড় বড়। নিক অ্যানির ঠোঁটের রক্ত জিহ্বা দিয়ে শুষে নেয়, কাটা স্থানে চুমু খেয়ে বলে, আমি অতিরিক্ত জঘন্য, এতটা জঘন্য যে তোমার কল্পনারও বাহিরে। অ্যানি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এভাবেই চলছে তাহলে ব্যবসা? নিক ভ্রুকুচকে বলে, কিসের ব্যবসা? অ্যানি চোখ বন্ধ করে বলে, আপনাদের পতিতা ব্যবসা। ওই রুমে তো মেয়েদের নিয়ে ব্যবসা করা হয়। নিক শক্ত গলায় বলে, গ্যাংস্টার বস নিক জেব্রান নারী ব্যবসা করে না। অ্যানি শরীরে যেন কাটা গেঁথে দিচ্ছে, রাগান্বিত চোখে বলে, মিথ্যে বলতে কলিজা কাঁপছে না। নিক অ্যানির কাটা ঠোঁটে শক্তভাবে চেপে ধরে, অ্যানি সাথে সাথে আর্তনাদ করে ওঠে ব্যথায়। নিক একইভাবে ধরে রেখে বলে, গড প্রমিস, যেদিন তোকে নিজের বউ হিসেবে গ্রহণ করেছিলাম তখন থেকে গ্যাংস্টার বস সব পাচার কাজ ছেড়ে দিয়েছে। নারী পাচারের মধ্যে শীর্ষে আমার নাম ছিল। প্রতি বছরে বহু শিশু বিক্রি করেছি আমি, তবে বর্তমানে শীর্ষে নয়, শেষেও গ্যাংস্টার বস নিক জেব্রানের নাম নেই। অ্যানির চোখ ঝাপসা হয়ে আসে, কতটা নিকৃষ্ট ছিলেন। যদি সব কিছু থেকে সরে আসেন তবে নারী চিৎকার কেন আসছিল গুপ্তঘর থেকে। নিক গ্রীবাদেশ নাড়ায়, কপাল ঘেঁষে বলে, সেটা তোমার না জানলেও চলবে। অ্যানি তাচ্ছিল্য হেসে বলে, মিথ্যে আর বলতে পারছেন না? নিক অ্যানির বাহু চেপে ধরে, চোয়াল শক্ত করে দাঁত পিষে বলে, আন্ডারগ্রাউন্ড সামলেও গ্যাংস্টার বস কোনোদিনও মিথ্যে বলেনি। কারো মনোরঞ্জন করার ধার ধারে না সে। সো ইফ ইউ আর থিঙ্কিং অল দ্যাট, ফরগেট ইট মাই ফাকিং সেক্সি লেডি। অ্যানি আর পারছে না, কানে বাজছে এখনো কান্নার আওয়াজ, ফুপিয়ে ওঠে সে। আমি নিজে শুনেছি কান্নার আওয়াজ। যদি এইসব থেকে সরে আসেন তবে আপনার গুপ্তঘর থেকে কান্নার আওয়াজ আসছে কেন? আমি সরে এসেছি এইটা বলেছি, অন্যরা যে এসেছে এটা কখন বললাম? মানে? নিক ঠোঁট কামড়ে বলে, এত প্রশ্ন করো, মাঝে মাঝে ইচ্ছে করে থাপড়ে দেওয়ালের সাথে বেঁধে রাখি। ওপাশে জেট ছিল, একজন মানুষ খেকো নরখাদক, একজন রেপিস্ট, যাদের নিত্যদিনের মেয়ের প্রয়োজন হয়। ওর পছন্দ বাচ্চা মেয়ে থেকে শুরু করে 15 বছর পর্যন্ত মেয়ে। অ্যানির মাথা ভনভন করে ওঠে, মস্তিষ্কের নিউরনগুলো যেন থমে গিয়েছে। ভাঙা গলায় উচ্চারণ করে, নরখাদক। নিক স্বাভাবিক ভঙ্গিতে বলে, চেনো না? আমার সাথে তেরামি করাটাই শুধু জানো। নরখাদক মানে হলো যারা মানুষ খায়, আর রেপিস্ট মানে হলো যারা রেপ করে। অ্যানির ভেতরটা হঠাৎ করে যেন শূন্য হয়ে যায়, মনে হচ্ছে বাস্তবতা যেন তার চারপাশ থেকে সরে যাচ্ছে, আর সে দাঁড়িয়ে আছে এক অনির্দিষ্ট অন্ধকারের কিনারায়। মাথার ভেতর ভোঁ ভোঁ শব্দ তুলতে থাকা আতঙ্ক ধীরে ধীরে সমস্ত চিন্তা শক্তিকে গ্রাস করছে তাকে। নিউরনগুলো যেন একে একে স্তব্ধ হয়ে পড়ছে, কোনো নির্দেশ আর মানছে না। শির দ্বারা বেয়ে নামা ঠান্ডা স্রোত আর শরীরকে অসাড় করে দিল। ভয় এখন আর তার অনুভূতিতে নেই, ভয় এখন রূপ নিয়েছে শারীরিক অস্তিত্ব। অ্যানির বুকের ভেতর জমে ওঠে এক নিঃশ্বাস রুদ্ধ করা চাপ। কথা বলতে গিয়ে গলা ভেঙে আসতে, শব্দগুলো কাঁপতে কাঁপতে ঠোঁট ছুঁয়ে ফিরে গেল ভেতরে। চোখের সামনে দৃশ্য ঝাপসা হয়ে এলো, যেন অদৃশ্য কোনো ছায়া ধীরে ধীরে তাকে ঘিরে ধরছে। বর্তমানে অ্যানির আতঙ্ক হয়ে আছে নিঃশব্দ আর গভীর চিৎকারহীন এক চূর্ণবিচূর্ণ অবস্থা। মনে হচ্ছিল সে আর নিজের ভেতরের শরীরে নেই, কেউ যেন তার অস্তিত্বটুকু মুঠোয় চেপে ধরে রেখেছে। মুহূর্তের মধ্যেই সে ভেঙে পড়ল, কাপা গলায় বলে, কাঁচা মানুষের মাংস খাই? ইয়েস বেবি গার্ল। একজন রেপিস্ট মেয়ে তার নিত্যদিনের নেশা? নিক মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। অ্যানি ঝাপসা চোখে তাকিয়ে বলে, আপনার কি হয়? নিক রহস্যময় হাসি দিয়ে বলে, অনেক কিছু। তাকে এসব করতে দিচ্ছেন, মেয়েগুলোকে এভাবে ছিঁড়ে খেতে দিচ্ছেন। নিক ঠোঁট কামড়ে ধরে বলে, ওকে কি করবো আর? এক হাত তুমি নিজেই কেটেছো,
ওর পুরো শরীরই অবশ হয়ে থাকে সারাক্ষণ। দুই পা নিয়ে হাঁটতে পারে না ভালোভাবে। রক্ত দিতে হয় কয়েক মাস পর পর, তবুও তেজ থাকলে আমার কি করার। নিজের শত্রু ছাড়া বিনা কারণে আমি হাত রক্তাক্ত করি না। অ্যানির হৃদয়টা ছিঁড়ে যাচ্ছিল। অসহায় গলায় বলে, সেদিন যদি জানতাম ওই লোকটা এত জঘন্য, তবে হাতে নয় গলায় কোপ বসাতাম। মেয়েগুলোকে ওই জানোয়ারটা ছিঁড়ে খায় দিনের পর দিন, আর আপনার কাছে এটাকে বিনা কারণ মনে হয়। এই আইল্যান্ড একদিন ধ্বংস হবে, দেখে নিয়েন। ধ্বংস হবে আপনার পাপের সাম্রাজ্য। নিক শব্দ করে বলে, সৃষ্টিকর্তাকে বলো যাতে খুব দ্রুত ধ্বংস করে দেয়। অ্যানি নিস্তেজ গলায় বলে, এই নরপশুটাকে মেরে ফেলুন। আর কারো জীবন নষ্ট করতে দিয়েন না। এইটা মানবকুলের জন্য অভিশাপ। প্লিজ মেরে ফেলুন এইটাকে, না হলে সমানভোগী আপনিও। সব দেখেও চুপ, নিজের গর্তে লুকিয়ে রেখেছেন। দিনের পর দিন এত জঘন্য কাজ করছে, অথচ কিছু বলছেন না। এত নির্মম কেন? আটকান, মেরে ফেলুন। নিগানের কপালে চুমু খেলো, চোখের পানি মুছে দিয়ে বলে, মারার হলে অনেক আগেই মারতাম, মারতে পারছি না বলে এখনো জীবিত আছে। অ্যানির শরীর ছেড়ে দেয়। কতটা খারাপ হলে নিজের মিনারে কেউ এমন মানুষকেও সাইকোপ্যাথ পুষে রাখে। আপনার অতীত জেনে সামান্য মায়া কাজ করছিল, এটাও ধ্বংস করে দিলেন। এতটা জঘন্য না হলেও পারতেন। যাকে ভালোবাসি তাকে হারিয়ে ফেলি, আর যাকে ভালোবাসতে চেষ্টা করি সে সেটাকে মাটি চাপা দিয়ে দেয়। মানুষের জন্মদাগ থাকে শরীরে, আর আমার জন্মদাগ হচ্ছে কষ্ট আর আর্তনাদ, যেটা আমার ভাগ্যে লেগে আছে। অ্যানির চোখ বন্ধ হয়ে আসে, নিক বুকে জড়িয়ে নেয়। চোখ লাল হয়ে এসেছে তার, সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে জেডের ওপরে। জাস্ট একটা প্রতিশ্রুতি আসছে তালাবদ্ধ। তবু একে আর বাঁচতে দেওয়া যাবে না। নিক অ্যানির কানে চুল গুজে দেয়, ঠোঁটের কাটা স্থানে চুমু খেয়ে বলে, এতটা তেজ কেন তোর জান? চিন্তা নেই, ধীরে ধীরে সহ্য করা শিখে নিব। গড প্রমিস, তখন আর রাগে জ্ঞান হারিয়ে আঘাত করব না। পাপ দিয়ে ঢেকে যাওয়া পুরোটা জীবন তোকে চাই। তুই না থাকলে আমি আলো ছাড়া সামনে আগাবো কিভাবে, কলিজা আমার? আজ এত তাড়াতাড়ি চলে আসলে? নিক কেমন আছে? আরিশ দাদামশাইয়ের দিকে তাকিয়ে বলে, সবাই ঠিক আছে। নিকের হাত থেকে ব্লিডিং হচ্ছিল খুব। শালা সামান্য ব্যান্ডেজ করতেও দিল না। দাদামশাই চিন্তিত হয়ে বলে, কিভাবে হয়েছে? আরিশ ডিভানের শরীর এলিয়ে দিয়ে অধিরাজের দিকে তাকিয়ে বলে, অধিরাজ তুই বল ভাই। অধিরাজ থতমত খেয়ে বলে, আমি। আরিশের কপাল কুঁচকে আসে। অধিরাজ নামক আর কোনো প্রজাতি আছে এখানে? অধিরাজ বোকার মতো তাকায়। আরিশের রাগান্বিত চোখ দেখে দাদামশাইয়ের সামনে গিয়ে বসে। গলাকে সে কাহিনী বলা আরম্ভ করে, মাফিয়া প্যালেস। বাস্তবিক দুনিয়া থেকে আলাদা এক দুনিয়া, যার ভালো দিক বিবেচনা করলে ফলাফল আসবে শূন্য, কিন্তু অশুভ দিক বিবেচনা করলে ফলাফল কখনো সমাপ্ত করা সম্ভব নয়। লাল নীল আলোর ঝলকানিতেও মেতে ওঠে অশুভ অনৈতিক কাজ। মাফিয়া পার্টিতে যোগদান করে হাজারো মাফিয়া, সাথে তাদের স্ত্রী। সাথে স্ত্রী অথবা স্ত্রীর সামনে অন্য মেয়ের সাথে তামাশা করে বেড়াচ্ছে। স্ত্রীদের খারাপ লাগলেও ক্ষমতা নেই আটকানোর। নীরবতাই সব থেকে সুন্দর আশ্রয়। অভিজাত অন্ধকারে ডুবে থাকা বিশাল হলঘরটিতে মাফিয়া পার্টি তখন তুঙ্গে। ঝাড়বাতির মিলান আলোয় চকচক করছে কালো স্যুট আর দামি গয়নার নীরব ঐশ্বর্য। চারপাশে ছড়িয়ে আছে সিগারের ভারী গন্ধ, হুইস্কির তীব্র উষ্ণতা, আর ক্ষমতার নৈশব্দপূর্ণ দম্ভ। প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে আছে হিসাব, প্রতিটি কর্মর্দনের ভেতরে জমে আছে অবিশ্বাস। কোনায় কোনায় দাঁড়িয়ে থাকা প্রহরীরা নিশ্চুপ কিন্তু সতর্ক। চোখে তাদের পেশাগত হিংস্রতা আর অনুগত্যের শীতল ছায়া। মৃদু সঙ্গীত ভেসে আসছে, কিন্তু সেই সুরে আনন্দ নয়, বরং শাসনের ছন্দ। এখানে কেউ অতিথি নয়, সবাই কোনো না কোনো চুক্তির অংশ, কোনো না কোনো অপরাধের নীরব সাক্ষী। হাসি, পানপাত্রের ঠোকাঠুকি আর কথোপকথনের আড়ালে চলছে অদৃশ্য লেনদেন। ক্ষমতা হস্তান্তর, বিশ্বাসঘাতকতার ইঙ্গিত, আর ভবিষ্যৎ সংঘর্ষের অঘোষিত নকশা। এই পার্টি উৎসবের নয়, এটি আধিপত্যের প্রদর্শনী, যেখানে আলো ঝলমলে পরিবেশের নিচে লুকিয়ে আছে অন্ধকার সিদ্ধান্তের ভার। পার্টির খাবারের টেবিলটি ছিল বিলাসিতা আর ক্ষমতার নীরব প্রদর্শনী। কালো মার্বেলের উপর সাজানো রূপালি প্লেটারে পরিবেশিত হচ্ছিল ধোয়া ওঠা নানাবিধ রোস্ট, মাখনের কোমল আস্তরণে মোড়া গ্রিলড মাংস, আর সুচারু কাটে সাজানো সামুদ্রিক খাবারময়। প্রতিটি পদে ছিল পরিমিত আড়ম্বর। পাশে সারি সারি সাইডে ডিশে রাখা ছিল সুগন্ধি ভাত, মশলার ভারসাম্যপূর্ণ পাস্তা, আর তাজা সবজির নিখুঁত সংমিশ্রণ। ডেজার্টের অংশে ছিল চকোলেটের গাঢ় আবরণে ঢাকা কেক, মসৃণ ক্রিমে ভেজানো পেস্ট্রি, আর ফলের স্বচ্ছ গ্লাস বাউলে সাজানো রঙিন ফলালঙ্কার। পানীয় হিসেবে পরিবেশিত হচ্ছিল বয়সী হুইস্কি, মৃদু সুবাসযুক্ত ওয়াইন এবং স্বচ্ছ কাচে ঢালা নন অ্যালকোহলিক ড্রিঙ্কস। অন্য টেবিলে সাজানো হয়েছে সব থেকে আশ্চর্যজনক জিনিস,
রক্তের গ্লাস, মানুষের মাংসের সিদ্ধ বড় পেয়ালায় সাজানো। ছোট ছোট বাচ্চাদের দেহটাকে বড় বড় ভাগ করে কাবাবের মতো সাজিয়ে রেখেছে। রক্ত দিয়ে স্যুপ বানিয়ে তৈরি করা হয়েছে এই টেবিলের আয়োজন। নিক আসতেই সবাই শান্ত হয়ে যায়, মহিলারা অন্য পাশে চলে যায়। নিক একবারের জন্য চোখ তুলে তাকায়নি চারপাশে। প্রতিবার এখানে আসলে রাগে মাথা ফেটে যায় তার। সবাই নিজ নিজ চেয়ারে বসে পড়ে, শুরু হয় দেনা পাওনার এক অদ্ভুত হিসেব। ওয়াইনের গ্লাস এগিয়ে দেওয়া হয় সবার দিকে। নিক গ্লাসটা হাতে তুলে নেয়, কিন্তু একবারের জন্য হাতে তুলে নেয়নি। কায়েত তীক্ষ্ণ চোখে নিকের দিকে তাকিয়ে বলে, খাচ্ছেন না কেন? আয়োজন ভালো হয়নি? নিক চারপাশে বিরক্তি চোখে তাকিয়ে বলে, আয়োজন তো কিছুই দেখতে পাচ্ছি না। ইগোর নিকের দিকে তাকিয়ে বলে, আয়োজন সবই ছিল, নারী ছাড়া আয়োজন জমে না। নারী নেই তাই আয়োজনও নেই। নিক নাক মুখ কুঁচকে দাঁত পিষে বলে, বেশ্যাপাড়া। কায়েত যেন মজা পেল। নিক কেমন এটা সবার জানা আছে। যে রুমে মেয়ে আছে সেখানে গ্যাংস্টার বসের অস্তিত্বও নেই। কোনোদিন কোনো মেয়ের সাথে দেখেনি। যারা গিয়েছে সবাই মরেছে। অথচ এক সামান্য নারীর জন্য কেমন দেওয়ানা হয়ে আছে। আশ্চর্য পুরো সাম্রাজ্য। কায়াত ইশারা করে একটা মেয়েকে, যার শরীরে নাভি বের করা একটা ক্রপ টপ পরা, হাঁটু পর্যন্ত উন্মুক্ত, গলার কাছটা পুরোটা খুলে আছে। মেয়েটা ঠোঁট কামড়ে কোমর দুলিয়ে এগিয়ে আসে নিকের দিকে। নিক কাগজ দেখতে ব্যস্ত। হুট করে কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পেছন ফিরে তাকায়। পিছনে মেয়েটাকে দেখে এক আকস্মিক কাণ্ড ঘটিয়ে ফেলে। দুই হাত টেনে ধরে, মুচড়ে ধরে। এক বিকট শব্দে হাড্ডিগুলো ভেঙে যায়। নিক ধাক্কা মেরে ফেলে দেয় মেয়েটাকে। মেয়েটা মাটির সাথে লুটিয়ে এখনো কাতরাচ্ছে। নিক ঘৃণায় থুতু ফেলে মেয়েটার দিকে। রাগে গর্জন করে ওঠে, জীবনে সবথেকে বেশি ঘৃণা করি প্রস্টিটিউট ক্লাবের মেয়েগুলোকে, যারা নিজ ইচ্ছে সবকিছু বিসর্জন দেয়। সাহস কিভাবে হলো আমাকে স্পর্শ করার? ইফ ইউ ওয়ান্ট এ গার্ল, আই উড হ্যাভ বিন ব্রিটেন ইউ সো ব্যাডলি দ্যাট ইভেন ইউর সোল উড হ্যাভ ট্রাম্বল। মেয়েটা ব্যথায় কাতরাতে থাকে। সব মাফিয়ারা তাকিয়ে আছে। কায়েত ওয়াইনের গ্লাস নাড়িয়ে বলে, এমন সুন্দরী মেয়েকে তুমি রিজেক্ট করলে? নিক সামান্য হেসে বলে, আমার ঘরে যে আছে তার রূপ দিয়ে পুরো পাপের সাম্রাজ্য আলোকিত হয়ে পড়বে কায়াত। তার পবিত্রতা একটা মৃত ফুলকেও জাগিয়ে তোলার ক্ষমতা রাখে। ঘরেরটা রেখে রাস্তায় নজর দিব কেন? মেয়েটা অপমানে চুপ থাকতে পারল না, ভয়ে গলার আওয়াজে উঁচু করে নি। শান্ত গলায় বলে, সব থেকে সুন্দরী মেয়ে আমি, সস্তা বলছেন কাকে? পুরো মাফিয়া সাম্রাজ্য আমাকে চাই। নিক রক্তচোখে নিয়ে তাকায়, দাঁত পিষে বলে, খাওয়া মালের ভাব বেশি, খালি কলসি বাজে বেশি, ল্যাংটা মাইয়া ফেমাস বেশি। অস্বাভাবিক কিছু নয়। মেয়েটা যন্ত্রণায় মেঝেতে কাতরাচ্ছে, যন্ত্রণায় আর্তনাদ করছে। দুইজন গার্ড মেয়েটাকে নিয়ে যায়। নিক ক্ষিপ্ত হয়ে কায়েতের দিকে তাকায়। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে কায়েত, পরের বার এমন ভুল করলে ইগরের মতো হাত ভেঙে গলায় ঝুলিয়ে দিব। কায়েত শান্ত চোখে তাকিয়ে বলে, কাম ডাউন গ্যাংস্টার বস, আপনার মনোরঞ্জন এনেছিলাম কতদিন আর এক পাত্রে। নিক টেবিলে শব্দ করে শাসিয়ে ওঠে, এখানেই থেমে যান, বাজে ইঙ্গিত দিলে কলিজা টেনে আনবো। কায়াত ক্ষিপ্ত চোখে তাকায়, দাঁত পিষে বলে, একজন মেয়ের জন্য আপনি ইগরের হাত ভেঙেছেন, আরও অনেকজনকে একদম জানে মেরে ফেলেছেন। এখন আমাকে হুমকি দিচ্ছেন? মৃদু হাসল নিক। কায়েত সহ বাকি মাফিয়াদের দিকে তাকিয়ে বলে, রানী সে আমার, আর তার সিংহাসন আমার বুকের ঠিক মাঝখানে। বুক ভেদ করে সিংহাসন শোয়ার ক্ষমতা কারণ এই কায়াত। তোমারও নেই। যত নকশা তৈরি করো, পারবে না কিছু করতেই। কায়েত রাগী চোখে তাকিয়ে বলে, একজন রক্ষিতার জন্য এত দরদ? আরে 2 দিন আগেও পাচার কেন্দ্রে পাচার হতে যাচ্ছিল। সি, আর সে কি? একটা শব্দ হয় জাস্ট, ওয়াইনের গ্লাসটা ভাঙার শব্দ। সবাই বুঝে ওঠার আগে কায়েত চিৎকার করে ওঠে, গলায় হাত দিয়ে। ভাঙা গ্লাসের টুকরো কায়েতের গলার একপাশে গেঁথে আছে। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। নিকের হাত থেকে রক্ত পড়ছে, তাজা রক্তে মেঝে ভেসে ওঠে। নিক চেয়ার থেকে উঠে কায়াতের উদ্দেশ্যে বলে, এজন্যই বলে ইন্টিমেসির সময় দোয়া কালাম পড়ে নিতে, না হলে তোদের মতো বেজাতের জন্ম হয়। বিধর্মী হলেও তোদের বাপ মায়ের পড়া উচিত ছিল। আজ গলার একপাশে রক্তাক্ত করেছি, অন্যদিন বাজে ইঙ্গিত দিলে কণ্ঠনালী পর্যন্ত যাবে এই কাচের টুকরো। নিক কারো দিকে তাকায়নি, বেরিয়ে যায় এখান থেকে। কায়েতকে নিয়ে যাওয়া হয় দ্রুত চিকিৎসা কেন্দ্রে। খাদ্যাহার করা হয়নি কারোর। সবটা শুনে দাদু একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মেয়েটার সাথে সম্পর্ক কেমন এখন? আরিশ হেলান ছেড়ে মাথা উঁচু করে বলে, পুরাই উন্মাদ। যদি পারতো সব কিছু ছেড়ে দিত। তবুও শালাই স্বীকার করে না আমি ভালোবাসি। দাদামশাই দাড়িতে হাত রেখে বলে, তীব্র ভালোবাসা এই মেয়েটাকে। পাপ পুণ্যের মিলন কোনো কালেই সম্ভব হয়নি। আশা রাখবো এদের মিলন হোক। নিকের হাতটাকে জোর করে মেডিসিন লাগিয়ে দিতে পারতে।
আরিশ ভারী শ্বাস ফেলে বলে, ওর বউ আছে দাদামশাই, আমাদের চিন্তা না করলেও হবে। ঠিক পেছন থেকে শোনা গেল এক রমণীর কাপা স্বর, বউ, ভালোবাসা, আসক্তি। আরিশ চট করে তাকায় সেদিকে, বুকের ভেতরে ধুক করে ওঠে, গলা ভিজিয়ে বলে, মেহের।